Okay. Thank you everybody to participate in my class. I am going to now a practical labor cost related some discussion today classes. Okay, the agenda. Today class labor cost of labor. You know that labor means those who are active with production to produce. Okay, যারা প্রোডাকশনের সাথে জড়িত থাকে, মেবি ফ্যাক্টরি, maybe manufacturing related any factory or industries. Okay, but here are some definition about the labor. At first, labor means the sum of all wages paid to employee as well as the cost of employee, benefited and payroll taxes paid by the employer. Or that's mean those person get something as a salary as a wages against the exchange his anything to produce a product, any effort. ওকে, অর্থাৎ একটা এফোর্ট, একটা প্রচেষ্টার বিনিময়ে নিয়োগকর্তা তার এমপ্লয়ীদেরকে যাহা প্রদান করে তাকে বলা হয় স্যালারি, ওয়েজেস আর লেবার কস্ট। ওকে, অর্থাৎ নিয়োগকর্তার কাছ থেকে যাহা পাওয়া হয় সেগুলি সমন্বয়কে বলা হয় ওয়েজেস, আমরা বলি, কখনো স্যালারি বলি, কখনো কস্ট অফ লেবার। ঠিক আছে, কি জন্য নিয়োগকর্তা তাদেরকে প্রদান করা হয়? কোনো কিছু তৈরি করে নেয় এই কায়িক পরিশ্রমের মাধ্যমে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কস্ট অফ লেবার। Labor cost may seem like the hourly salary wages, but actual fact labor cost include such expenses. Or that's mean there are many items or tools are involved in the labor cost. At first, wages and salaries, payroll tax, overtime, healthcare, bonus, 6 day, vacation days, insurance, benefit, meals, supplies, training, and others. Okay. নিয়োগকর্তা তাদের কাছ থেকে যে বেনিফিট, যে সুবিধাগুলো পেয়ে থাকে তার একটি লিস্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো সমন্বয়কে টোটাল স্যালারি বা টোটাল ওয়েজেস বলা হয়। বাট the labor may be two types. Number one, direct labor and indirect labor. Indirect labor, those who are not involved direct production, is called indirect labor. Indirect labor example: accountants, sales people, administrative assistant, মার্কেটিং এক্সিকিউটিভ এন্ড জেনিটরস। অর্থাৎ যে সমস্ত লেবাররা প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত থাকে না তাদেরকে বলা ইনডাইরেক্ট লেবার। তারা ইনডাইরেক্টলি এফোর্ট দেয়, যেমন হিসাব রক্ষক হতে পারে, সেলস পার্সন হতে পারে, মেনটেন্যান্স পার্সন হতে পারে, গেট কিপার হতে পারে, তারপরে অফিসে যারা কাজ করে তারা হতে পারে। এরা উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে না, এদেরকে বলা হয় ইনডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার, দোজ হু আর ইনভলভ টু প্রডিউস এ প্রোডাক্ট ডাইরেক্টলি, তারা প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত, তাদেরকে বলে ডাইরেক্ট লেবার। কারা হতে পারে এগুলি? ফ্যাক্টরি ওয়ার্কার, ইঞ্জিনিয়ার্স, কোয়ালিটি কন্ট্রোল, মেশিন অপারেশন, পেইন্টার্স, র মেটেরিয়াল ডেলিভারি পিপুল, ডিজাইনার, প্ল্যানার, লাইক দিস উই ক্যান কল ডাইরেক্ট লেবার। ঠিক আছে, তো এখান থেকে যদি এমসিকিউ কোয়েশ্চেন সেট করা হয় যে ইঞ্জিনিয়ার কি ডাইরেক্ট লেবার না ইনডাইরেক্ট লেবার, আপনাকে অ্যান্সার করতে হবে। তারপরে পেইন্টার যারা রং করে এরা কি ডাইরেক্ট লেবার না ইনডাইরেক্ট লেবার, আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, টাইপস অফ লেবার কস্ট: direct labor cost, indirect labor cost, fixed labor cost, variable labor cost. Okay, just mention here a chart. You just follow this chart. Huh? Okay. Now I am going to another times of idle time. Idle time is a very important to the labor cost. Okay. Idle time is a time which actually you spend a free time, but company paid you. অর্থাৎ কিছু সময় আছে যে সময় আপনি অবসর অবকাশ যাপন করেন বা অবসরের সময় কাটান, বাট কোম্পানি আপনাকে সেই সময়টা পেইড করে। এই সময়কে বলে আইডেল টাইম। There is a simple definition about idle time: paid time during which the employee or machine
ইজ নট ডুইং এনিথিং প্রোডাক্টিভ, অর্থাৎ প্রোডাকশনে যে কার্যকলাপ আছে সেগুলো করে না, যেমন মেশিন বন্ধ থাকে বা মেশিন রেস্টে থাকে বা মানুষগুলি অবসর সময় কাটায়, তারপরও তাদেরকে পেড করা হয়, এই সময়কে বলা হয় আইডল টাইম। ঠিক আছে, তাহলে আইডল টাইম কাকে বলা হয়? কোম্পানি অর এমপ্লয়ার পেইড বাট নট অ্যাক্টিভ উইথ প্রোডাক্টিভ, মানে প্রোডাক্টিভের সাথে অ্যাক্টিভ থাকে না, মেশিন অথবা মানুষ অ্যাক্টিভ থাকে না, প্রোডাকশন করে না, তারা অবসর বা রেস্টের টাইম কাটায়, সময় পাসিং করে, তারপরও তাদেরকে পেইড করা হয়, এই সময়কে বলা হয় আইডল টাইম। কয়েকটা আইডল টাইমের উদাহরণ দেন তো আপনারা, কে কে পারেন বলেন তো, প্লিজ এনিওয়ান, আইডল টাইমের উদাহরণ দেন। জান না তারা, বলেন আপনি আইডল টাইমের উদাহরণ দেন, কয়েকটা আইডল টাইম। জোনাইদ, আইডল টাইমের উদাহরণ দেন কয়েকটি। স্যার, এটা একটা হতে পারে যে আমার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে যখন আমি পর্যাপ্ত কাজ দিতে পারছি না, তারা বসে থাকছে, সেক্ষেত্রে একটা আইডল টাইমের বিষয় চলে আসে। আর কিছু আইডল টাইম আছে, যেমন আপনি মনে করেন যে ম্যাটেরিয়ালের ঘাটতি থাকে, এগুলো একটা ক্রাইসিসের মাধ্যমে, কিন্তু স্বাভাবিক আইডল টাইম হয় যেমন আপনার মুভমেন্ট, যখন এখন স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে, ক্লাস করতে বন্ধ আছে অনেক প্রতিষ্ঠানে, আইডল টাইম। ঠিক আছে, আবার আইডল টাইম হতে পারে যেমন ফেস্টিভ্যাল বা কোনো হলিডেজ, আপনারা যে একদিন সপ্তাহে আহ অবসর বা পালন করেন, বা একদিন আপনি রেস্ট নেন, অবসর যাপন করেন, এটাও আইডল টাইম কিন্তু। ঠিক আছে, আপনার ফেস্টিভ্যাল কোনো অনুষ্ঠান অকেশন হয়, যেমন ঈদ, তারপরে আপনার পূজা বা বড়দিন, এই যে এইগুলো, তারপরে কোম্পানি পেড করে আপনাদের, এইগুলো আইডল টাইমের ভিতরে আছে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা আইডল টাইম, কিছু আইডল টাইম আছে আমরা অ্যাভয়েড করতে পারি, কিছু আইডল টাইম আমরা অ্যাভয়েড করতে পারি না। তো দেয়ার আর টু টাইপস অফ আইডল টাইম, আনঅ্যাভয়েডেবল কজেস এন্ড অ্যাভয়েডেবল কজেস। কিছু আইডল টাইম আছে যে আমরা ইচ্ছা করলে এগুলো পরিহার করতে পারি, আবার কিছু আইডল টাইম আছে আমরা এগুলো পরিহার করতে পারি না। দেয়ার আর এ লিস্ট unavoidable causes and avoidable causes. Avoidable causes: lack of material, lack of machine, lack of power, lack of instruction. দেখেন, এইগুলো আমরা ইচ্ছা করলে পরিহার করতে পারি, যদি আমরা এখানে পর্যাপ্ত ম্যাটেরিয়ালস নিয়ে আসি, পর্যাপ্ত মেশিন নিয়ে আসি, যদি ইলেকট্রিসিটির জন্য কোনো ঘাটতি না থাকে, ইনস্ট্রাকশন যদি পর্যাপ্ত আমরা প্রদান করি, তাহলে এগুলো পরিহার করা যায়। আবার কিছু আইডল টাইম আছে আমরা পরিহার করতে পারি না, যেমন টাইম লস্ট, ওয়ার্কার মুভমেন্ট, যেমন আন্দোলন, ইনস্ট্রাকশন টাইমটা সেম, সেটিং মেশিন, যেমন মেশিন আমরা সেট করি, মেশিন যদি আমরা নিয়ে আসি কোনো কারখানা ফ্যাক্টরিতে, তা সেটিং করার ক্ষেত্রে কিছু সময় আমাদের নষ্ট হয়, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না। সেটিং যদি আমরা দুর্বল হয়ে যাই, আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমরা আইডল টাইম পরিহার করতে পারি না। তারপরে পার্সোনাল নিড, কিছু পার্সোনাল নিড আছে। ঠিক আছে, যেমন আপনি আহ, আহ, বিয়ে শাদীর দিকে বা আপনার আরো কিছু ইমার্জেন্সি মুভমেন্ট আছে পার্সোনাল ভাবে, সেইগুলির জন্য আইডল টাইম আমরা পরিহার করতে পারি না। ঠিক আছে, তো এইগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন, যে এমসিকিউ কোশ্চেন যদি এখান থেকে আসে যে কোন আইডল টাইমটা আমরা ইচ্ছা করলে পরিহার করতে পারি, কোনটা আমরা ইচ্ছা করলে পরিহার করতে পারি না। ঠিক আছে, আপনারা অ্যান্সার করবেন। I am going to another slide. What important factor for the labor cost control? Labor cost control এটা আপনারা দেখে নিয়েন, যেহেতু আমরা ম্যাথমেটিক্স সলভের দিকে ধাবিত হবো পুরোপুরি। Fringe benefit is a very important. Fringe benefits is a benefit which are paid or offer or give to the employee as an extra, অর্থাৎ কোনো কর্মচারীকে এক্সট্রা হিসেবে যা প্রদান করা হয় তাকে বলে ফ্রিঞ্জ বেনিফিট। There are simple definition. Fringe benefit are the reward given to the employees as the extra to their wages or salary. অর্থাৎ তাদের বেতন এবং ভাতাদি ছাড়াও অতিরিক্ত কিছু যে প্রদান করা হয় তাকে বলা হয় এক্সট্রা, যেমন বোনাস দেওয়া হয়, ইনসেনটিভ দেওয়া হয়, কিছু গিফট দেওয়া হয়। ঠিক আছে, এগুলো ফ্রিঞ্জ বেনিফিটের ভিতরে পড়ে। আরেকটি ক্রাইটেরিয়া আছে ফ্রিঞ্জ বেনিফিট: this can be the extra that is awarded with the job on the permanent basis or sometimes reward for the particular achievement. অর্থাৎ কিছু কিছু ফ্রিঞ্জ বেনিফিট আমরা পার্মানেন্ট দেওয়া হয়, আবার কিছু কিছু ফ্রিঞ্জ বেনিফিট আছে সমসাময়িক ভাবে দেওয়া হয়, যে অ্যাচিভমেন্ট হলে দেওয়া হয়, অ্যাচিভমেন্ট না হলে দেওয়া হয় না। যেমন দেখেন, প্রত্যেকটা ব্যাংকে একটা টার্গেট থাকে, টার্গেট যদি ফুলফিল হয় তাহলে তার
অতিরিক্ত যে মুনাফা অর্জন করা হয় তাহলে ব্রাঞ্চে যারা থাকে তারা বন্টন করে দেয় নিজেদের মাধ্যমে, এটা একটা ফ্রিঞ্জ বেনিফিট। ঠিক আছে। আবার কিছু ফ্রিঞ্জ বেনিফিট আছে, যে ফ্রিঞ্জ বেনিফিট বেনিফিটেড দ্যাট আর ইন কাইন্ড নট মানি। কিছু ফ্রিঞ্জ বেনিফিট আছে তাকে অনুগ্রহ করে দেওয়া হয়, মানে নগদ টাকা দেওয়া হয় না। যেমন আপনার প্রমোশন, আপনার ডেজিগনেশন, এইগুলি। তো এখানে ফ্রিঞ্জ বেনিফিট মূলত কথা এক্সট্রা বেনিফিট, আদার আদার এলস স্যালারি, অর্থাৎ স্যালারি ছাড়াও অতিরিক্ত যে এক্সট্রা বেনিফিট দেওয়া হয় এগুলো বলা হয় ফ্রিঞ্জ বেনিফিট। ফ্রিঞ্জ বেনিফিটের এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেখেন। These are the extra which are awarded in the form of item of service, অর্থাৎ এক্সট্রা বেনিফিট হিসেবে সার্ভিসের জন্য যা দেওয়া হয় তাকে বলে ফ্রিঞ্জ বেনিফিট। কি কি হতে পারে দেখেন। দিস ক্যান বি কার, আপনার একটা গাড়ি দেওয়া হতে পারে। হেলথ কেয়ার, স্বাস্থ্য পরিচর্যা দেওয়া হতে পারে, স্বাস্থ্য সেবা ডিসকাউন্ট, অথবা আপনার কোনো কিছু পারচেস করছেন তার উপরে ডিসকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে। যে আপনার প্রতিষ্ঠান কোনো কিছু সেল করছে, আপনি ওখান থেকে পারচেস করলে আপনাকে ডিসকাউন্ট দেয়, খুব ম্যাসিভ অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট দেওয়া হয়, একটা একটা ফ্রিজ বেনিফিট। অ্যাকোমোডেশন, আপনার একটা অ্যাকোমোডেশন বা রেসিডেন্স যেটাকে বলা হয়। চিপার ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যেমন সস্তায় খাবার বিলি করা হয়, এটা ফ্রিজ বেনিফিট আওতায় আসে। এইগুলি ছাড়াও আরো কিছু ফ্রিজ বেনিফিট আছে, দেখেন। ফর দ্য এমপ্লয়মেন্ট সিকিউরিটি, সিকিউরিটি হিসেবে কিছু ফ্রিজ বেনিফিট আছে। ফর দ্য হেলথ প্রোটেকশন, হেলথ প্রোটেকশন হিসেবে কিছু ফ্রিজ বেনিফিট আছে। এমপ্লয়ি সিকিউরিটি হিসেবে কি কি থাকতে পারে দেখেন। হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট, লাইফ ইন্স্যুরেন্স, টেকনোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট পে, লিভ ট্রাভেল পে, ওভারটাইম পে, লিভ ফর ম্যাটারনিটি, হলিডেজ, কস্ট অফ লিভিং বোনাস, এগুলো ফিনিশ বেনিফিট আওতায় আসবে সেফটি হিসেবে, সিকিউরিটি অ্যান্ড সেফটি হিসেবে। আবার হেলথ পারপাস কিছু ফিনিশ বেনিফিট প্রদান করা হয়ে থাকে, সাধারণত অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, ডিসএবিলিটি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেয়ার, সিক লিভ, এগুলো হেলথ প্রোটেকশন ফ্রিঞ্জ বেনিফিট। ঠিক আছে। তো এখানে আপনারা একটু আইডিয়া রাখবেন, এমসিকিউ কোশ্চেন হতে পারে এখান থেকে, যে এই বেনিফিটটা কোন ফ্রিঞ্জ বেনিফিটের আওতায় আসবে। ঠিক আছে। অবজেক্টিভ অফ ফ্রিঞ্জ বেনিফিট, ফ্রিঞ্জ বেনিফিটে কিছু কিছু অবজেক্টিভ থাকে। হ্যাঁ, অনেকগুলো অবজেক্টিভ থাকে। মেইন অবজেক্টিভ আই ট্রাই টু মেনশন হিয়ার এট ফার্স্ট, টু ক্রিয়েট এন্ড ইমপ্রুভ দ্য সাউন্ড ইন্টারেস্টেড রিলেশনশিপ, ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করার জন্য, একটা বন্ডিং তৈরি করার জন্য বেনিফিট গুলো দেওয়া হয়। টু বুস্ট আপনার এমপ্লয়ি মোরাল, এমপ্লয়ীদের নৈতিকতা বৃদ্ধি পাওয়ার জন্য বেনিফিট দেওয়া হয়। যেমন বলা হয়, অনেকে বলে যে পুলিশ বেশি ঘুষ খায়, তাদেরকে এই বেনিফিট কম দেওয়া হয়। ঠিক আছে। তো পুলিশকে যদি আমরা বেশি বেনিফিট দিতে পারতাম হয়তো তারা ঘুষটা কম খেত। হ্যাঁ, অনেকে বলে না যে প্রতিষ্ঠানে মানুষ ঘুষ খায়, তাদের বেনিফিট সুযোগ সুবিধা কম আছে। তো আমরাও এগুলো জানি যে যদি ভালো মতো ফ্যাসিলিটিস দেওয়া হয় তাহলে কারাপশন বা এই ঘুষ বা কারাপশনের পরিমাণটা অনেকটা কম হয়ে যেত। তো এই ক্ষেত্রে একটা নৈতিকতা বৃদ্ধি পায় যদি আমরা বেনিফিটটা, ফ্রি বেনিফিটটা বেশি বেশি যদি আমরা দিতে পারতাম। ঠিক আছে, এটা একটা উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য আছে কি, টু মোটিভ দ্য এমপ্লয়িজ বাই আইডেন্টিফাইং অ্যান্ড স্যাটিসফাইং দেয়ার আনস্যাটিসফাইড নিড। হ্যাঁ, আমরা তাদেরকে আনস্যাটিসফাই থাকে অনেকক্ষণ তারা কর্মে লিপ্ত থাকে, তাদেরকে স্যাটিসফাই রাখার উদ্দেশ্যে আমরা ফ্রিজ বেনিফিটটা প্রদান করে থাকি মাঝে মাঝে। টু প্রোভাইড কোয়ালিটেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়ার্ক লাইফ, ভালো একটা পরিবেশ বা গুণগত মানের একটা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে আমরা তাকে ফ্রিজ বেনিফিট প্রদান করে থাকি। ঠিক আছে। টু প্রোভাইড সিকিউরিটি টু দ্য এমপ্লয়িজ এগেনস্ট দ্য সোশ্যাল রিস্ক, সামাজিক যে রিস্ক থাকে সেই রিস্ক কমানোর জন্য আমরা এই ফ্রিজ বেনিফিটটা প্রদান করে থাকি। ঠিক আছে। লাইক ওল্ড এজ বেনিফিট এন্ড ম্যাটারনিটি বেনিফিট, যেমন গর্ভবতী যে সমস্ত বা প্রেগনেন্সি থাকে সেগুলি একটা সেফটি হিসেবে প্রদান করা থাকে সেই উদ্দেশ্যে। বা বৃদ্ধ বয়সের যে বেনিফিটটা দেওয়া হয়, সেই যে রিস্ক থাকে বৃদ্ধ বয়সে বা প্রেগনেন্সি যে রিস্ক থাকে, সেখানে আমরা তাদেরকে একটা সিকিউরিটি বা তাদেরকে আমরা মেডিকেল ফ্যাসিলিটিস প্রদান করে থাকি। তাদেরকে একটা রিস্ক কমানোর উদ্দেশ্যে, সোশ্যাল রিস্ক বলা হয় এগুলি, এই সোশ্যাল রিস্ক কমানোর উদ্দেশ্যে আমরা ফ্রিঞ্জ বেনিফিট প্রদান করে থাকি। তো এখানে কিছু আমরা অবজেক্টিভটা হাইলাইটস করেছি যে কি কি উদ্দেশ্যে আমরা ফ্রিঞ্জ বেনিফিটটা হাইলাইটস করি। ঠিক আছে, এগুলো আপনার একটু দেখে নিন। ডেফিনেশন অফ ওয়ার্কার অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ল, বাংলাদেশ লয়ের
আওতায় যে ওয়ার্কারের যে ডেফিনেশন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, লেবার অ্যাক্ট 2006, আপনারা একটু দেখে নিয়েন, এখানে সুন্দরভাবে ডেফিনেশন দেওয়া আছে যে 2006 যে লেবার অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে লেবারের সংজ্ঞাটা কি। কমপ্লায়েন্স, দেখেন কমপ্লেন্সটা কি, কমপ্লেন্স মিনস এ প্যাকেজ, দেয়ার আর সাম কম্পোনেন্ট, ওকে। কমপ্লেন্স এটা একটা প্যাকেজ যেখানে কিছু উপাদান থাকে, যেমন আমাদের আইনের কিছু প্যাকেজ আছে, আহ, সেখানে আইনের যে বিভিন্ন উপাদানগুলো থাকে, যেমন স্ট্যান্ডার্ড ল, টার্মস, ট্রান্সপারেন্সি, গাইডলাইন, রুলস, রেগুলেশন এন্ড রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এই প্যাকেজগুলো থাকে, এইগুলো সমন্বয়কে একটা প্যাকেজ বলা হয়। টাইপস অফ ওয়ার্কার ইন বাংলাদেশ, বাংলাদেশে ওয়ার্কারদের প্রকারভেদ, কত প্রকারের ওয়ার্কার আছে বাংলাদেশে দেখেন। অ্যাপ্রেন্টিস ওয়ার্কার, অ্যাপ্রেন্টিস ওয়ার্কার মিনস ইজ এ নিউ জয়েন্ট অফিস, ট্রেনি অ্যান্ড পেইড অ্যালাউন্স অনলি, অর্থাৎ আহ, প্রশিক্ষণ, অর্থাৎ অ্যাপ্রেন্টিস মানে কি বলা যায়, যে সমস্ত ওয়ার্কারদেরকে ট্রেনিং মাধ্যমে বা কিছু ভাতা প্রদান করা হয়, পার্মানেন্ট ভাবে বেতন দেওয়া হয় না, শিক্ষানবিশ বলা হয় তাদেরকে, শিক্ষানবিশ, ঠিক আছে। তারপর আরেক ধরনের ওয়ার্কার আছে সাবস্টিটিউট বা সাবস্টিটিউট, অর্থাৎ বদলি, যে একজনের পরিবর্তে আরেকজন ওয়ার্কারকে নিয়োগ দেওয়া হয়। যেমন অনেকে আসলে শিক্ষা পেশায় যারা থাকে, তারা দীর্ঘদিন ধরে ছুটিতে যায়, একজনের পরিবর্তে আরেকজনকে রেখে যায়, ঠিক আছে। এই জাতীয়কে বলা হয় সাবস্টিটিউট ওয়ার্কার। ক্যাজুয়াল ওয়ার্কার, সমসাময়িক ওয়ার্কার, যেমন বাংলাদেশে, যেমন আপনার মে থেকে জুন পর্যন্ত 2 মাস কি করা হয়, ইলিশের মৌসুম, এই সময় ইলিশের মৌসুমের যে ওয়ার্কার গুলো নিয়োগ করা হয় তাকে বলা হয় ক্যাজুয়াল ওয়ার্কার। অথবা মৌসুমী ফল, যেমন আমাদের দেশে সাধারণত এখন যে সময়টা আছে, আমের জন্য খুবই বিখ্যাত, আম বা লিচু, তো এই ক্ষেত্রে ওই সময় ওই যে যে স্থানে এই ফসলগুলো উৎপন্ন হয়, সেই সময় এক ধরনের ওয়ার্কার নিয়োগ দেওয়া হয়, তাদেরকে বলে ক্যাজুয়াল ওয়ার্কার, ঠিক আছে। মৌসুম ভিত্তিক ওয়ার্কার, সমসাময়িক, তাদেরকে বলা হয় ক্যাজুয়াল ওয়ার্কার। টেম্পোরারি, তাদেরকে টেম্পোরারি নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে। যেমন আপনারা অনেক সময় ইন্টার্নশিপ করতে যান, ওই প্রতিষ্ঠানে আপনাদের টেম্পোরারি নিয়োগ দেওয়া হয়ে থাকে, এই ধরনের। প্রবেশনারি ওয়ার্কার, প্রবেশনার মানে কি, প্রত্যেক প্রতিষ্ঠানে 2 মাস, 3 মাস, 6 মাস, 2 বছর, 3 বছরের একটা প্রবেশনাল পিরিয়ড থাকে। এই পিরিয়ডে তারা বোনাস বোনাস বা অন্যান্য সুবিধা, ফিক্স বেনিফিটটা তারা পায় না, কিন্তু বেসিক স্যালারিটা পায়। এই ধরনের পিরিয়ড ওয়ার্কারদের বলা হয় প্রবেশনার। যারা প্রবেশনাল পিরিয়ডে যে সমস্ত ওয়ার্কারটা কাজ করে তাদের বলা হয় প্রবেশনার, ঠিক আছে। প্রবেশনার মিন্স একটা নির্দিষ্ট সময় থাকে, তাদেরকে শুধু বেসিক স্যালারি দেওয়া হয়, অন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় না। পার্মানেন্ট ওয়ার্কার, যারা পার্মানেন্ট ভাবে নিয়োগ করে তাদের পার্মানেন্ট ওয়ার্কার বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশের ওয়ার্কারদের একটা শ্রেণী বিভাগ বা শ্রেণী বিন্যাস, ঠিক আছে। এখানে কিছু লেবারদের অ্যাক্ট আছে, হ্যাঁ? যেমন এমপ্লয়ি সেকশন 27, আমাদের যে সংবিধান আছে 153টা ধারা আছে সংবিধানে, সেখান থেকে 3টা ধারা আছে খুবই গুরুত্ব, সেখানে 3টা ধারায় লেবারদের সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। যেমন সেকশন সেকশন 27-এ বলা হয়েছে, কোন লেবারকে যদি আমরা ফায়ার করি বা তাদেরকে যদি আমরা চাকরি থেকে রিজাইন দেওয়াই বা জোর করে তাকে, তার ক্ষেত্রে আমরা যদি যদি, চাকরি থেকে কি করা হয়, টার্মিনেশন করে দিই, টার্মিনেশন বা তাকে চাকরি থেকে ফায়ার করে দিই, তাকে মিনিমাম 2 মাস আগে আমাদেরকে তাকে নোটিশ দিতে হবে, যে সমস্ত ওয়ার্কারটা পার্মানেন্ট ভাবে আছে। আর যারা টেম্পোরারি থাকে তাদেরকে 30 দিন আগে অথবা 14 দিন আগে লিখিত নোটিশের মাধ্যমে তাদেরকে জানাতে হবে, তারপরে তাকে আমরা ফায়ার করতে পারবো। এটা আর্টিকেল 27-এ বলা আছে সংবিধানে। তারপর 26-এ কি বলা হয়েছে, যদি কোনো ওয়ার্কার ফ্রিঞ্জ বেনিফিট পায় বা কমিশন পায়, ঠিক আছে, আহ, তাদের ক্ষেত্রে আহ, আমরা 120 দিন, 120 দিন আগে তাদেরকে আমরা নোটিশে জানাতে হবে। আবার কেউ যদি ইচ্ছা করে রিজাইন দেয়, অবশ্যই তাকে 60 দিন আগে জানাতে হবে, ঠিক আছে। আবার আর্টিকেল 23-তে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে মিসকন্ডাক্ট করা হয় সেক্ষেত্রে তাদেরকে ফায়ার করা হয়, ঠিক আছে। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে, প্রতিষ্ঠানে এমন কার্যকলাপ করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলে যায়, তাকে ফায়ার করার এখতিয়ার আছে। অথবা তাকে জবাবদিহিতা করতে হবে তার সুপারিয়রের কাছে, তারপরে সুপারিয়র মনে করলে তাকে ফায়ার করতে পারে। এটা বলা আছে সেকশন 23। তো এখানে 3টা ধারা দেওয়া আছে, সেকশন 27, সেকশন 26,
সেকশন 23 এই সম্পর্কে আইডিয়া রাখবেন, এমসিকিউ কোশ্চেন হতে পারে এখান থেকে, ঠিক আছে। আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, দেখবেন যে বাংলাদেশ শ্রম আইন 2006 ও শ্রম বিধিমালা 2015 কর্মক্ষেত্রে এর প্রয়োগ, অর্থাৎ শ্রম আইন 2006-তে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো আপনারা ইংলিশে কনভার্ট করবেন। ইংলিশে কনভার্ট করে আপনারা আপলোড করবেন ই লার্নিং, এটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আপনার অ্যাসাইনমেন্টটা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে আপনারা ওখানে আপলোড করবেন, এটা আসলে আপনাদের অ্যাসাইনমেন্ট। আমরা কিছু স্যার, ম্যাথমেটিক্যাল। এই জিনিসটাকে আবার একটু বলবেন স্যার, মানে এটা থেকে কি করতে হবে? এখানে বাংলা লেখা আছে, এটা আমরা ইংলিশে ট্রান্সফার করবো, ট্রান্সলেট করবো ইংলিশে, ঠিক আছে। জি স্যার। ট্রান্সলেট করে আপনারা আপলোড স্যার করবেন। এটা স্যার এটা আমি তো ওই বাংলায় ট্রান্সলেট করে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে একটা আমি অ্যাসাইনমেন্ট করে অলরেডি স্যার জমা করেছি ওকে, গতকালকে। হ্যাঁ, যারা জমা করেননি তাদের বলছি যে এটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আমরা একটা, আমি যেহেতু আপনাদের এখানে আমার 1 ঘন্টার সময়, ঠিক আছে। তো এখানে আর ডে ব্যাচে যারা আছে তাদের সাথে আপনাদেরকে নিতে হলে আপনাদের ক্লাস একটু ফাস্ট নিতে হয়, এই জন্য আমি আপনাদের ক্লাস ফাস্ট নিতেছি, ঠিক আছে। ওকে, তো এখানে দেখেন একটি ম্যাথ দেওয়া আছে, আমরা ম্যাথটি সলভ করবো। ম্যাথটা সলভ করার আগে আপনাদেরকে ফর্মুলা মুখস্থ করতে হবে, যে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে না, এই ফর্মুলাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটা আপনারা মুখস্থ করতে দেখে আমাদের একটা ম্যাথ সলিউশনটা দেওয়া আছে কিনা। ওকে, আপনারা এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, দেখেন এই ফর্মুলাটার আর্নিংস বা টোটাল স্যালারি বা টোটাল ওয়েজেস যে কোনো কিছু এখানে থাকতে পারে। তো এটা বের করার ক্ষেত্রে আপনাদের আওয়ার্স ওয়ার্ক ইনটু রেট পার আওয়ার, অর্থাৎ কত ঘন্টা কাজ করে পার আওয়ার রেট কত, এই এই এটা দ্বারা বোঝায় আপনার বেসিক স্যালারি কত, বেসিক ওয়েজেস কত, ঠিক আছে। প্লাস তার সাথে বোনাস যোগায় দেখেন, টাইম সেভ ইনটু টাইম টেকেন ডিভাইডেড টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার, এটা আপনার বোনাস, বোনাস ক্যালকুলেশন করার ফর্মুলা, ঠিক আছে। তো আপনার এই ফর্মুলাটি একটু আপনার 1 মিনিট দেখে নেন, মুখস্থ করেন, আমরা ম্যাথে চলে আসবো। প্রথম অংশ বেসিক স্যালারি বা বেসিক ওয়েজেস বা আর্নিংস, আর পরবর্তী অংশ প্লাসের পরে যে অংশটা দেওয়া আছে এটা আপনার বোনাস। এই ফর্মুলাটা আপনাদের মুখস্থ করতে হবে, ফর্মুলা মুখস্থ না করলে আপনারা অঙ্ক সলভ করতে পারবেন না, ঠিক আছে।
ওকে, ফর্মুলাটা দেখেন, আমরা অঙ্কটা পড়ি, দেখেন a worker takes 80 hours to do the job for which the time allowed 100 year। হচ্ছে একজন ওয়ার্কার কাজ করে 80 ঘন্টা, তো তার জন্য সময় দেওয়া আছে 100 ঘন্টা। 100 ঘন্টা দেওয়া আছে কিন্তু সে কাজ করে 80 ঘন্টা, তার মানে কত ঘন্টা সেভ হয় এখানে? কত ঘন্টা সেভ হয়? 20 ঘন্টা। 20 ঘন্টা। ওকে, হিজ ডেইলি রেট 2.50 টাকা পার আওয়ার, অর্থাৎ সে প্রতি ঘন্টায় 2 টাকা 50 পয়সা হিসেবে কাজ করে। ক্যালকুলেট দ্য ওয়ার্কার কস্ট or cost of the job, অর্থাৎ ওয়ার্ক কস্টটা বের করতে বলা হয়েছে ফলোইং দ্য মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস, অর্থাৎ তার যে কত টাকা ওয়াইজ পেমেন্ট করা হয় সেটা বের করতে হবে। ঠিক আছে, তারপরে ওয়ার্ক কস্ট বের করতে হবে। এখানে দুইটা বের করতে হবে, একটা হচ্ছে সে কত টাকা বেতন পায় এবং ফাইনালি ওয়ার্ক কস্টটা বের করতে হবে। ওকে, এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে টাইম রেট মেথডে বের করতে হবে, পিস রেট মেথডে বের করতে হবে, হালসে আর ওয়ান প্ল্যান মেথডে বের করতে হবে। ঠিক আছে, তো আপনাদের সে যে কত স্যালারি কত বেতন পায় বা কত আর্নিংস করে এটা বের করতে হলে আপনাকে 4টা মেথড আছে এখানে। একটা আছে টাইম রেট মেথড, পিস রেট মেথড, হালসে রেট মেথড আর রোয়ান মেথড। এই 4টা মেথডে বের করতে হবে। এখানে ফর্মুলা ফর্মুলা মুখস্থ না করলে অঙ্ক সলভ করতে পারবেন না। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে কি, 1 নম্বর বলা হয়েছে ম্যাটেরিয়াল কস্ট 120 টাকা, ম্যাটেরিয়াল কস্টটা 120 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 125% ওয়েজেস, অর্থাৎ সে যে ওয়েজ বেতন দেওয়া হবে ওয়েজেস দেওয়া হবে, এই ওয়েজেস এর উপরে 120% হারে তাকে ফ্যাক্টরি ওভারহেড হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে ফ্যাক্টরি কর্মচারীদের বেতন, মানে একটা ফ্যাক্টরি আছে সেখানে কিছু ওয়ার্কার কাজ করে, তাদেরকে টাইম দেওয়া আছে 100 ঘন্টা, তারা 80 ঘন্টা কাজ করে এবং প্রত্যেক ঘন্টার জন্য 2 টাকা 50 পয়সা তাদেরকে দেওয়া হয়। তাদের মোট বেতন বের করতে হবে। বেতন বের করার পরে ওই ফ্যাক্টরি ওয়ার্ক কস্টটা বের করতে হবে। ঠিক আছে, ওয়ার্ক কস্ট বের করার ক্ষেত্রে এখানে উপাদান দেওয়া আছে দুইটি, ডাইরেক্ট মেটেরিয়ালস দেওয়া আছে আর ফ্যাক্টরি ওভারহেড অফ ওয়েজেস। ফ্যাক্টরি ওভারহেডটা দেওয়া আছে, মানে ফ্যাক্টরি ওভারহেডটা আমরা পাবো কিভাবে? তার যে মোট বেতন পায় সেই বেতনের 125%। ঠিক আছে, তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা পাবো। তারপর আমাদের ওয়ার্ক কস্টটা বের করতে হবে। তাহলে ওয়ার্ক কস্টটা বের করতে হবে, তারপরে বের করতে হবে কি, টোটাল স্যালারি বা ওয়েজেস। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে কোনো ওয়ার্কারের তার ব্যক্তিগত ওয়েজেস, সে ব্যক্তিগত কত টাকা বেতন পায় সে বেতনটা বের করতে হবে। তারপরে কোম্পানির যে ওয়ার্ক কস্ট কত হয় সে ওয়ার্ক কস্টটা বের করতে হবে। ওয়ার্ক কস্ট বের করার আমরা জানি প্রথমে ম্যাটেরিয়ালস সাথে আমরা যদি ডাইরেক্ট কস্ট গুলো যোগ করি আমরা প্রাইম কস্ট পাই, প্রাইম কস্টের সাথে যদি আমরা ওই ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট গুলো আমরা যোগ করে আমরা ওয়ার্ক কস্ট পাই। ভেরি সিম্পল। ঠিক আছে, সেটা ক্লিয়ার কিনা? এখানে কয়টি জিনিস বের করতে হবে? এনিওয়ান আনসার মি প্লিজ। দুইটা স্যার, দুইটা জিনিস। দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়ার্ক কস্ট বের করতে হবে, ওয়ার্ক কস্ট হচ্ছে প্রতিষ্ঠানের, আর একটা হলো ওয়েজেস, পেমেন্ট অফ ওয়েজেস, ওয়েজেসটা ওয়ার্কারদের, ওয়ার্কারদের বেতন বা কত টাকা মজুরি পায় বের করতে হবে। তারপরে আমাদের বের করতে হবে প্রতিষ্ঠানের ওয়ার্ক কস্ট। ঠিক আছে, ওকে। ওয়ার্ক স্যার আমার এখানে স্লাইড গুলো চেঞ্জ হয়ে দেখাচ্ছে না কেন? ওই যে আপনার যে ইয়েটা আছে না, সলিউশনের যে সূত্র যেটা, ওটা ওটা পর্যন্ত স্লাইডটা দেখাচ্ছে, 17 মধ্যে এসে আটকে গেছে। এটা কি আমারই সমস্যা না সবার এমন হচ্ছে? এখন দেখেন, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন দেখতেছি, হ্যাঁ। ইয়েস, ওকে। তাহলে আমি যে কিছুক্ষণ আগে অঙ্কটা পড়েছি আপনারা তো বুঝতে পারেননি, তাই না? ওকে, দেখেন স্যার ওই যে ম্যাথটা দেখি নাই, এই এখন কথাগুলো আমরা, ক্লিয়ার শুনছিলাম না। please, I am trying to again. A worker takes 80 hours to do job. একজন শ্রমিক 80 ঘন্টা নেয় কাজ করতে, ফর হুইচ যার জন্য টাইম অ্যালাউড ইজ 100 ইয়ার, তার জন্য সময় দেওয়া আছে 100 ঘন্টা কিন্তু সে কাজ করতে সময় নেয় 80 ঘন্টা। হিজ ডেইলি রেট ইজ 2 টাকা 50 পয়সা পার আওয়ার, প্রত্যেক ঘন্টার জন্য তাকে দেওয়া হয় 2 টাকা 50 পয়সা। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব, ওয়ার্ক কস্ট বের করতে পারছে অফ দ্য জব আন্ডার দ্য ফলোইং মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস, অর্থাৎ পেমেন্ট অফ ওয়েজেস মেথডে আমাদের ওয়ার্ক কস্ট বের করতে হবে। তাহলে ওয়ার্ক কস্ট আমরা বের করি কোনো প্রতিষ্ঠানের, আর পেমেন্ট অফ ওয়েজেস এটা ওয়ার্কারের। তাহলে ওয়ার্কারের কত টাকা আমরা ওয়েজ দিই, ওয়েজ মানে বেতন বা স্যালারি অথবা মজুরি। একজন
ওয়ার্কারকে কত টাকা আমরা মজুরি প্রদান করি সেই মজুরিটা বের করতে হবে, সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানে ওয়ার্ক কস্টটা বের করতে হবে। এখানে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে কত টাকা আমরা স্যালারি বা বেতন প্রদান করি, আর একটা বের করতে হবে ওয়ার্ক কস্ট। এই দুইটা জিনিস আমরা এখান থেকে বের করবো, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা যে পেমেন্ট অফ ওয়েজেস, ওয়ার্কারদের যে বেতন বের করবো, ওয়ার্কারদের বেতন বের করতে হলে এখানে আমাদের 4টা নেমে বের করতে হবে: টাইম রেট মেথড, পিস রেট মেথড, হালস রেট এন্ড রোয়ান রেট। ঠিক আছে? আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে। আর এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেটা প্রতিষ্ঠানে তো ম্যাটেরিয়ালস দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আর ডাইরেক্ট কস্ট, তো আমরা ডাইরেক্ট কস্টটা ওই যে ডাইরেক্ট যে ওয়ার্কারদের যে বেতনটা দেবো এটা হচ্ছে ডাইরেক্ট কস্টের ভিতরে আসবে, ঠিক আছে? আর ফ্যাক্টরি ওভারহেডটা বের করতে হবে ওই ওয়েজের উপরে ভিত্তি করে। তো প্রথমে আমরা দেখি সলিউশনে আসি। টাইম রেট দেওয়া আছে, টাইম রেট সিস্টেমে আমাদের ওয়ার্কারদের বেতন কিভাবে বের করতে হয়। অ্যাকচুয়াল টাইম টেকেন ইনটু টাইম রেট। অ্যাকচুয়াল টাইম দেওয়া আছে কত, অ্যাকচুয়াল টাইম মানে শ্রমিকটা কাজ করার ক্ষেত্রে তারা সময় নিয়েছে 80 ঘন্টা, আর প্রত্যেক ঘন্টায় 2 টাকা 50 পয়সা, গুণ দিলে আমরা 200 টাকা। তাহলে ওয়ার্কাররা টাইম রেট সিস্টেমে একজন ওয়ার্কারের বেতন হয় বা ওয়েজ হয় 200 টাকা। পিস রেটটা কি? পিস রেট টাইম অ্যালাউড ফর জব ইনটু টাইম রেট। টাইম অ্যালাউড, এখানে আমাদের টাইম অ্যালাউড আছে 100 ঘন্টা, আর টাইম রেট আছে 2 টাকা 50 পয়সা, ঠিক আছে? টাইম রেট আছে 2 টাকা 50 পয়সা, তাহলে আমাদের এখানে আসবে 250 টাকা। পিস রেট সিস্টেমে একজন শ্রমিককে দিতে হবে 250 টাকা, আর টাইম রেট সিস্টেমে একজন শ্রমিককে দিতে হবে 200 টাকা। এই দুইটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি বুঝছি। ওকে, তাহলে আমরা দুইটা মেথড অলরেডি কমপ্লিট করেছি, একটা টাইম রেট আর একটা পিস রেট। এখন দেখি হালসে রেট কি ফর্মুলা দেওয়া আছে। হালসে রেটে আমার একটা ফর্মুলা দেওয়া আছে টোটাল ওয়েজ বের করার। টি ইন্টু আর, টাইম টেকেন ইন্টু রেট, প্লাস এস এস মাইনাস টি ডিভাইডেড 2 ইন্টু আর। দেখেন এস হচ্ছে টাইম সেভিং, টি ইজ ইকুয়াল টু টাইম টেকেন, আর ফর্মুলা 2 ইন্টু আর রেট এখানে দেওয়া আছে। এস ইজ স্ট্যান্ডার্ড টাইম অথবা টাইম অ্যালাউড, টি ইজ ইকুয়াল টু টাইম টেকেন এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনার টি 80, টাইম টেকেন ইন্টু রেট 2 টাকা 50 পয়সা, প্লাস টি ইন্টু 80 80 ইন্টু আর এন আর রেট 2.50 ইন্টু এস স্ট্যান্ডার্ড টাইম যে টাইমটা দেওয়া থাকে 100 মাইনাস টি টাইম টেকেন 80 ডিভাইডেড এস মানে টাইম যে দেওয়া আছে 100। তো এখানে আমরা যোগ বিয়োগ করার পর আমরা পাই কত, 240 টাকা। তাহলে রোয়ান প্রিমিয়ামে আমরা 240 টাকা পাই, আর হালসের মাধ্যমে আমরা 225 টাকা পাই। তাহলে আমরা 4টা মেথডে তারা কত টাকা টোটাল স্যালারি কত পাবে আমরা বের করেছি। একটা হচ্ছে টাইম রেট মেথড, 2 নাম্বার পিস রেট মেথড, 3 নাম্বার হালসে, 4 নাম্বার রোয়ান প্রিমিয়াম মেথড, রোয়ান প্ল্যান মেথডে। এই 4টা মেথডে আমরা মোট স্যালারি বা মোট মজুরি বের করেছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে ওয়ার্কারদের মোট কত টাকা পাবে আমরা বের করেছি। এখন বের করতে হবে কি, ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট বের করতে হবে প্রতিষ্ঠানের খরচ হিসেবে। ওয়ার্ক কস্ট বের করার আমাদের ফর্মুলা কি? প্রথমে দেখতে হবে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালের সাথে ডাইরেক্ট কস্ট যোগ করতে হবে, যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট, আর প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করি আমরা ওয়ার্ক কস্ট পাবো। কস্ট শিটের কথা একটু মনে রাখেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন প্লিজ? জি জি। ওকে, কস্ট শিটের কথা মনে রাখবেন। তো এখানে দেখেন স্টেটমেন্ট অফ কম্পারেটিভ ওয়ার্ক কস্ট, এই ওয়ার্ক কস্ট হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে? প্রতিষ্ঠানের ওয়ার্ক কস্ট, এখানে টাইম রেট মেথড, পিস রেট মেথড, হালসে রেট আর রোয়ান প্ল্যান। মেটেরিয়াল দেওয়া আছে প্রত্যেকের 120 টাকা করে, আর ডাইরেক্ট ওয়েজেস মানে ওয়ার্কারদের যে বেতনটা আমরা বের করেছি মজুরি, মজুরিকে ডাইরেক্ট ওয়েজেস বলা হয়। যেমন টাইম রেটে 200 টাকা, পিস রেটে 250 টাকা, আর হালসে রেটে 225 টাকা, আর রোয়ান প্ল্যানে 240 টাকা। তাহলে মেটেরিয়ালের সাথে ডাইরেক্ট কস্ট গুলো যোগ করলে আমরা পাই প্রাইম কস্ট, এখানে প্রাইম কস্ট দেওয়া হয়েছে, যোগ করলে প্রাইম কস্ট পাই। তারপরে ফ্যাক্টরি ওভারহেড দেখেন 125% ধরতে হবে ওয়েজেস উপরে। টাইম রেটে ওয়েজ আছে কত, টাইম রেটে ওয়েজ আছে 200 টাকা, 200 টাকাকে 125% করলে আসবে 250 টাকা। পিস রেটে টোটাল ওয়েজেস আছে 250 টাকা, 250 টাকাকে 125% করলে আমরা পাবো 312 টাকা 50 পয়সা।
হালসে মেথডে তার টোটাল ওয়েজেস হয় 225 টাকা, 225 টাকা 125% করলে আমরা পাবো 281.25 পয়সা। ঠিক আছে। তারপরে রোয়ান প্ল্যানে তার মোট বেতন আছে 240 টাকা, 240 টাকাকে আমরা 125% করলে আমরা পাবো 300 টাকা। তো এখন আমরা এগুলো যোগ করবো, যোগ করলে একটা ওয়ার্ক কস্ট পাই। ঠিক আছে, এটা আমরা ওয়ার্ক কস্ট বের করছি। কোনো কনফিউশন আছে কিনা? হ্যাভ ইউ এনি কোশ্চেন অ্যাবাউট দিস? না স্যার, ক্লিয়ার আছে। শিওর? জি স্যার, শিওর।